প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা আন্তর্জাতিক অর্থনীতি একের বাণিজ্য নীতি অধ্যায়ের আমদানি বিকল্প কৌশল ও রপ্তানি বৃদ্ধি কৌশল এই দুটি নিয়ে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমি হাসিনা মোর্শেদা আক্তার, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ। চতুর্থ অধ্যায়ের ওই দুটি টপিক আমদানি বিকল্প কৌশল ও রপ্তানি বৃদ্ধি কৌশল নিয়ে একটু আলোচনা করে আমরা চলে যাব পঞ্চম অধ্যায় বাণিজ্য নীতির হাতিয়ার, যে অধ্যায়টির নাম, এবং সেখানে আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক কার্টেল নিয়ে। ঠিক আছে, তো চলো আলোচনা শুরু করা যাক। আগে আমরা বাণিজ্য নীতি অধ্যায়ের একটু আমদানি বিকল্প কৌশল এবং রপ্তানি বৃদ্ধি কৌশল নিয়ে আলোচনা করে নেই। আমদানি বিকল্প কৌশলের ইংরেজি শব্দ হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন স্ট্র্যাটেজি, অ্যান্ড রপ্তানি বৃদ্ধি কৌশল হচ্ছে এক্সপোর্ট পুশ স্ট্র্যাটেজি। আচ্ছা, তো বোঝা যায় যে কি আমদানি বিকল্প কৌশলটা হচ্ছে এমন ধরনের নীতি যেখানে দেশীয় প্রতিষ্ঠানের উৎপাদন বাড়িয়ে বিদেশি দ্রব্যের আমদানি হ্রাস বা পুরোপুরি বন্ধ করে দেওয়া যায়, যাতে সেই যে কৌশল সেটি হচ্ছে আমদানি বিকল্প কৌশল। তোমরা জানো আমদানি করতে গেলে কি হয়, আমাদের ফরেন কারেন্সিতে পেমেন্ট করতে হয়। তো সেটি যদি আমদানি না করে নিজেরাই যদি সেটি উৎপাদন করা যায় তাহলে তো দেশের জন্য সেটি ভালো। তো আমদানিকৃত দ্রব্যের দেশীয় উৎপাদন বৃদ্ধির কৌশলকেই বলা হয় আমদানি বিকল্প কৌশল। এখানে সরকার কি করে, অনেক সময় ভর্তুকিও দেয়, যে আমদানি বিকল্প যে শিল্প সেই শিল্পে ভর্তুকি দিয়েও সহায়তা করে। ঠিক আছে, উৎসাহিত করার জন্য সরকার ভর্তুকি দেয়, এবং সরকারের এক্ষেত্রে অনেক সময় এক্ষেত্রে কি হয়, সরকার রাজস্ব সংগৃহীত হয়, তবে দ্রব্যের অভ্যন্তরীণ দাম বেড়ে যায়, মানে জনগণকে বেশি দামে কিনতে হয়। অনেক সময় দেখা যায় যে আমদানি করে আনলে হয়তো কম দামেই কিনতে পারতো, কিন্তু দেশের কারেন্সি দেশে থাক, ওই শিল্পে দেশ সমৃদ্ধ হোক, সেই কৌশলে জন্য সেই সেই চিন্তা ভাবনার জন্য সরকার এই ধরনের নীতি গ্রহণ করে এবং সহায়তা করে এই ধরনের শিল্পকে। ঠিক আছে, এই হচ্ছে আমদানি বিকল্প কৌশল। আর রপ্তানি বৃদ্ধি যে কৌশলটি আছে সেটি হচ্ছে এক্সপোর্ট পুশ স্ট্র্যাটেজি। সেটি হচ্ছে দেশীয় পণ্যের বিদেশে বাজারে যাতে প্রবেশ করতে পারে সেই জন্য যে কৌশল, রপ্তানি বৃদ্ধি কৌশল। হ্যাঁ, সেটার অনুপ্রবেশ, বাজার সম্প্রসারণ এবং বিদেশি রপ্তানি পণ্যের সুদৃঢ় অবস্থানে সৃষ্টির উদ্দেশ্যে গৃহীত যে কৌশল সেটি হচ্ছে রপ্তানি বৃদ্ধি কৌশল। ধরো যে দ্রব্যটার একটা দেশের রপ্তানি চাহিদা আছে সেটি আরও কিভাবে বৃদ্ধি করা যায়, সেই যে কৌশল, নানাবিধ কৌশল অবলম্বন করে সেই ব্যবস্থাগুলোর সমন্বিত রূপ, একটি কৌশল না, এখানে অনেকগুলো কৌশল আছে। এক হচ্ছে তো সেই রপ্তানি দ্রব্যের উৎপাদন বৃদ্ধি, তাছাড়া বিদেশি বাজার খোঁজা, হ্যাঁ, কোথায় কোথায় পাওয়া যায় সেই সমস্ত বিদেশি বিভিন্ন দূতাবাস আছে, বা দেখা যায় যে অন্যান্য দেশের সাথে বিভিন্ন রকমের বাণিজ্য সংক্রান্ত বৈঠক, হ্যাঁ, যোগাযোগ ইত্যাদির মাধ্যমে এগুলো করা হয়। বর্তমানে কি হচ্ছে, বাণিজ্য সম্প্রসারণ এবং প্রতিযোগিতার যে তীব্রতা, সেই তীব্রতা বৃদ্ধির কারণে কি হয়, অনেক সময় আমদানি বিকল্প কৌশলের চেয়ে রপ্তানি বৃদ্ধি কৌশলের ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায়। তাহলে দুটি কৌশল সম্পর্কে তোমরা জানলে। ঠিক আছে, এখন এগুলোর পক্ষে বিপক্ষে যুক্তি আমি আশা করি তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবে। সেজন্য আর বিস্তারিতভাবে ওইদিকে গেলাম না, তোমরা নিজেরা একটু দেখে নিও। তো আমদানি বিকল্প কৌশলের ক্ষেত্রে তো বোঝা যায় ক্রমাগতভাবে আমদানি হ্রাস পায়, আর রপ্তানি বৃদ্ধি কৌশলের ক্ষেত্রে রপ্তানি পরিমাণ বৃদ্ধি পায়। হ্যাঁ, আমদানি বিকল্প কৌশলের ক্ষেত্রে নতুন করে চাহিদা সৃষ্টি করতে হয় না, এক্ষেত্রে সৃষ্ট চাহিদা দেশীয় উৎপাদন, মানে দেশের জন্য তো বৃদ্ধির মাধ্যমে পূরণ করা হয় দেশের লোকেদের। রপ্তানি বৃদ্ধি কৌশলের ক্ষেত্রে রপ্তানি দ্রব্যের উৎকর্ষতার মাধ্যমে বৈদেশিক চাহিদা সৃষ্টি করতে হয়। ঠিক আছে, আর দুটো ক্ষেত্রেই কিন্তু অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পায়, তাই না?
রপ্তানি বৃদ্ধি কৌশলের ক্ষেত্রে অধিক দক্ষতার সাথে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়, তাই না? বাইরের বাজার দখল করতে হবে বহির্বিশ্বে। আর রাজস্ব সংগ্রহ কি রপ্তানি বৃদ্ধি কৌশলের ক্ষেত্রে সরকারের তেমন একটা রাজস্ব আয় হয় না, বরং অনেক ক্ষেত্রে ভর্তুকিও দিতে হয়। অন্যদিকে আমদানি বিকল্প কৌশলের ক্ষেত্রে শুল্কের মাধ্যমে প্রচুর পরিমাণে রাজস্ব আয় করা সম্ভব। আর রপ্তানি বৃদ্ধি কৌশলের ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য বৈদেশিক চাহিদা পূরণে ব্যবহৃত হয় বিধায় অনেক ক্ষেত্রে চাহিদার প্রকৃতি নিরূপণ সম্ভব হয় না। পক্ষান্তরে যদি আমদানি বিকল্প কৌশলের ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য দেশে যেহেতু ব্যবহৃত হয়, দেশের চাহিদা কেমন সেটি সম্পর্কে কিন্তু জানা যায় যে জনগণ কীরকম চাহিদাটা আছে। আচ্ছা, আর শ্রমিকের আয় বৃদ্ধির কথা যদি বলা যায়, আমদানি বিকল্প কৌশলের চেয়ে রপ্তানি বৃদ্ধি কৌশলের ক্ষেত্রে বেশি পরিমাণে দক্ষ উদ্বৃত্ত শ্রম ব্যবহারের ক্ষেত্র সৃষ্টি হয়, যেহেতু এতে করে রপ্তানি বৃদ্ধি কৌশলে শ্রমিকের আয় তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি পায়। আর বৈদেশিক মুদ্রার উপার্জন, রপ্তানি বৃদ্ধি কৌশলের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার উপার্জন তো স্বাভাবিকভাবেই বাড়বে, কারণ আমরা রপ্তানি করলে আমাদের ফরেন কারেন্সি আসবে। অন্যদিকে আমদানি বিকল্প কৌশলের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়, অর্থাৎ আমরা আমদানি করলে যে ডলার বা ইয়েন অথবা ইউরোতে পেমেন্ট করতে হতো সেগুলো সাশ্রয় হয়, তাই না? তাহলে রপ্তানি বৃদ্ধি কৌশল রিজার্ভ বাড়াতে তো সরাসরি সহযোগিতা করে, তাই না? আমরা রপ্তানি করলে ফরেন কারেন্সি পাবো, কিন্তু আমদানি বিকল্প কৌশলও রিজার্ভ বাড়াতে পরোক্ষভাবে সহায়তা করে, কারণ আমদানির পরিমাণ যদি কমে যায়, দেশেই যদি সেটি উৎপাদন হয়, তাহলে কিন্তু আমাদের ফরেন কারেন্সি ব্যয় অনেক কমে যায়। তো সেইভাবে আসলে আমদানি বিকল্প কৌশল পরোক্ষভাবে আমাদের কি রিজার্ভ বাড়াতে সহায়তা করে। তো এই হচ্ছে আমদানি বিকল্প কৌশল, রপ্তানি বিকল্প কৌশলের যে মানে কোনটা কীরকম সুবিধা অসুবিধা, বাকিগুলো বিস্তারিত তোমরা পড়ে নিবা। বা অনেক সময় এরকম প্রশ্ন আসতে পারে যে আমাদের দেশে কোন নীতিটা গ্রহণযোগ্য বেশি, ঠিক আছে? আমাদের আসলে একবারে সেরকম বিভিন্ন কারণ তোমরা বলবে, কিন্তু আসলে কি শুধুই মাত্র আমাদের যেহেতু আমাদের দেশটা উন্নয়নশীল দেশ, পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে আমাদের রপ্তানিমুখী শিল্পের সম্প্রসারণ যেমন প্রয়োজন, তেমনি কিছু কিছু আমদানি বিকল্প শিল্পের উৎকর্ষতাও দরকার, যাতে আমাদের কারেন্সি বাঁচে, এটা বলবে শেষে, ঠিক আছে? আর আমাদের দেশে তো ব্যাপক কর্মসংস্থান দরকার, তাই না? আমদানি বিকল্প কৌশলের ক্ষেত্রে শুধুমাত্র অভ্যন্তরীণ চাহিদা পূরণের সুযোগ থাকে, তাই না? অন্যদিকে রপ্তানি বৃদ্ধি কৌশলের ক্ষেত্রে বৈশ্বিক চাহিদা যদি আমরা বৈশ্বিক বাজারটা ধরতে পারি, হ্যাঁ, তাহলে উল্লেখযোগ্য অংশ পূরণ হয় থাকে। সেই জন্য কি হয়, আমদানি বিকল্প কৌশলের চেয়ে রপ্তানি বৃদ্ধি কৌশল এ ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে, ঠিক আছে? তো আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে বলবো আমাদের দুটোই প্রয়োজন। রপ্তানি বৃদ্ধি কৌশলটা বেশি দরকার আমাদের, যেহেতু কর্মসংস্থানের সুযোগ এখানে বেশি, আমাদের ফরেন কারেন্সি আসবে, অর্থনৈতিক সক্ষমতা বাড়বে। সেই সাথে সাথে কিছু কিছু আমদানি জিনিস আমরা যেগুলো আমদানি করি, সেটি যদি না করে আমরা যদি দেশে উৎপাদন করতে পারি, সেটি আমাদের অর্থনীতির জন্য ভালো। তো ঠিক আছে, আমাদের বাণিজ্য নীতি অধ্যায় এরই মাধ্যমে শেষ হয়ে গেল আলোচনা, ঠিক আছে? এবারে আমরা আলোচনা করব বাণিজ্য নীতির হাতিয়ার। সেই হাতিয়ারের মধ্যে আমরা আজকে আলোচনা করব, ঠিক করেছি, আন্তর্জাতিক কার্টেল। হ্যাঁ, দেখো তোমরা ওর সামনে আমি লিখে রেখেছি ওপেক এবং আইবিএ। আচ্ছা, ওপেকের নাম তোমরা অনেকেই শুনে থাকবে, তাই না? ওপেকটা কি? রিলাবোরেশন অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, অর্থাৎ যারা পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য রপ্তানি করে তাদের একটা সংস্থা। এটি একটি আন্তর্জাতিক কার্টেল, তোমরা জেনে রাখো। আচ্ছা, আরেকটি আছে পাশে লেখা আইবিএ। আইবিএ হচ্ছে ইন্টারন্যাশনাল বক্সাইট অ্যাসোসিয়েশন, অর্থাৎ যারা বক্সাইটের যোগান দিয়ে থাকে যে সমস্ত দেশে আছে, সেই সমস্ত দেশদের সকল দেশ মিলে একটি সংস্থা। এবং এটি অবশ্যই কেন করা হয় তোমাদের কি মনে হয়? যে এটি অবশ্যই তারা অনেকগুলো দেশ যারা একই ধরনের পণ্য রপ্তানি করে, তাদের মধ্যে যদি একটা জোট থাকে, তাহলে সেই রপ্তানি দ্রব্যের দামের উপরে তারা একটা প্রভাব বিস্তার করতে পারে। আলাদা আলাদাভাবে যেটা পারে না, কিন্তু একসাথে হলে পারে, সেই জন্যই তারা কার্টেল গঠন করে, তাই তো? আচ্ছা, এটি একটি মজার, কারণ আমরা যে চিত্রটির মাধ্যমে এটি পড়বো, তোমরা এইগুলো কিন্তু অর্থনীতির ছাত্র হিসেবে অনেক আগেই পড়ে ফেলেছো ফার্স্ট ইয়ারে। তোমরা একচেটিয়া কারবারের যে অবস্থা, সেটি সেই চিত্রের মাধ্যমে অনেকটা সেই ধরনেরই
হয়তো রেখাগুলোর নাম একটু ভিন্ন হবে, কিন্তু ওই ধারণা থেকেই তোমরা এই ছবিটি বুঝতে পারবে। আচ্ছা, এখন দেখো আন্তর্জাতিক বাজারে কি হয়, কোনো দ্রব্য বা সেবার যোগান নিয়ন্ত্রণের মাধ্যমে দাম বাড়িয়ে মুনাফা সর্বাধিকরণের উদ্দেশ্যে যে সংস্থা গড়ে ওঠে তাকে বলে আন্তর্জাতিক কার্টেল। অন্যভাবে বলা যায়, কিভাবে বলা যায়, যে কোনো একটা দ্রব্য বা সেবা রপ্তানি ক্ষেত্রে যে প্রতিযোগিতা থাকে সেটি এড়িয়ে যদি, এই যে একটা একচেটিয়া ক্ষমতা অবশ্যই, কারণ এটি সব দেশের নাই, কারণ পেট্রোলিয়াম কি সব দেশে আছে, নাই, তাহলে যে কয়টা দেশ আছে তারা নিজেরা তাদের যে এই যে একচেটিয়া একটা ক্ষমতা, তাই না, সেটা যদি ব্যবহার করে যৌথ মুনাফা সর্বোচ্চকরণের উদ্দেশ্যে তারা যদি বিভিন্ন একটা সংস্থা গঠন করে, একটা কেন্দ্রীয় সংস্থা, তাকে আন্তর্জাতিক কার্টেল বলে। এই সংস্থা অনেক সময় বলে দেয় যে তুমি এত 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 ব্যারেল তেল উৎপাদন করতে পারবে, হ্যাঁ, বা এত ব্যারেল রপ্তানি করতে পারবে, দাম এই হবে, এরকম একটা নিজেদের মধ্যে একটা বোঝাপড়া থাকে। হ্যাঁ, আর না হলে তো কি হবে, প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে পরস্পরের সাথে। কেউ যদি $1 $2 কমিয়ে দেয় তাহলে সে হয়তো তাৎক্ষণিকভাবে বিক্রি করতে পারবে, কিন্তু অন্য দেশও আবার সেও কমাতে চাইবে, এতে কি সবারই লস হবে। তাই সবাই যাতে মুনাফা সর্বাধিককরণ করতে পারে সেই জন্য তাদের নিজের স্বার্থেই তারা কিন্তু আন্তর্জাতিক কার্টেল গঠন করে, ঠিক আছে, বিশ্বের অন্য দেশের জন্য নয়, নিজের সুবিধার জন্যই তারা এই আন্তর্জাতিক কার্টেল গঠন করে থাকে। আচ্ছা, আচ্ছা, তাহলে ওপেক কি একটি আন্তর্জাতিক কার্টেল, হ্যাঁ, এই সংস্থাটি কি করে, বিশ্বে খনিজ তেলের বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গঠন করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সেভাবে বক্সাইট রপ্তানি করে যে সমস্ত দেশ তাদের নিয়ে আইবিএ গঠিত হয়েছে। আচ্ছা, আন্তর্জাতিক কার্টেলের মাধ্যমে যে এই যে যৌথ মুনাফা, সেই মুনাফা সর্বোচ্চকরণের জন্যই কিন্তু তারা কার্টেল গঠন করে। আচ্ছা,
এখন কার্টেলের অধীনে এই যে সংঘবদ্ধ উৎপাদনকারী অনেকটা কিন্তু একচেটিয়া কারবারির ন্যায় আচরণ করে, ঠিক আছে, যেহেতু কয়েকটি দেশ মাত্র পেট্রোলিয়ামের রপ্তানি নিয়ন্ত্রণ করে, তাদের বিশ্বের সকল দেশ যেহেতু করে না, তাই তাদের একটা একচেটিয়া কারবারির মতো তাদের একটা ক্ষমতা আছে, সেইটাকে ব্যবহার করেই তারা কিন্তু পরস্পর চুক্তিবদ্ধ হয়ে লাভ ও যৌথ মুনাফা করার চেষ্টা করে। হ্যাঁ, তাহলে একচেটিয়া কারবারের যেভাবে প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় সমতা অর্জনের মাধ্যমে মুনাফা সর্বাধিকরণ করে, তোমরা জানো সেই ছবিগুলো, যে এর নিচে এমআর, তারপরে এমসি, এমআরকে যেখানে কাট করে সেখানে ভারসাম্য নির্ধারিত হয়, এবং ওইভাবে আমরা অসহায় মুনাফা পড়েছিলাম, সেই চিত্রের মতোই অনেকটা আমাদের এই ছবি, অতএব ঘাবড়ানোর কিছু নেই। আর আন্তর্জাতিক কার্টেলের মাধ্যমে ঠিক এই একই প্রক্রিয়ায় যৌথ মুনাফা সর্বাধিকরণ করে। আচ্ছা, এখন দেখো এই চিত্রের মাধ্যমে এখন আমরা এটি বোঝার চেষ্টা করব। তার আগে কিছু শর্ত সম্পর্কে জেনে নেই। একটা হচ্ছে কার্টেলভুক্ত সকল দেশ এই চুক্তিতে উপনীত হবে। সকল দেশ এই চুক্তিতে উপনীত হবে যে কি সদস্য দেশের চাহিদা এবং ব্যয় অভিন্ন প্রকৃতির হবে। কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে কোটা বন্টন, একটা কর্তৃপক্ষ থাকবে, তাদের কোটা বন্টন মূল্য নির্ধারণের ক্ষমতা থাকবে, যেটা আগেই বলেছি, কে কতটা উৎপাদন করবে সেটা হচ্ছে তার কোটা, ঠিক আছে। আর মূল্য নির্ধারণ করে দিবে যে আমরা বিশ্বে অন্যান্য দেশের কাছে এত ডলারে পেট্রোলিয়াম বিক্রি করব, ঠিক আছে, পেট্রোল ডিজেল অকটেন যা যা আছে তাদের, বা ক্রুড অয়েল যারা বিক্রি করবে। এখন কার্টেলভুক্ত সকল ফার্ম একে অন্যের উৎপাদন সম্পর্কে জানবে, অবশ্যই কে কতটুকু করবে। সকল সদস্য কি করবে, ফার্মের প্রান্তিক ব্যয় সমান হবে, আবার কারো যদি ব্যয় বেশি হয়ে যায় তাহলে কিন্তু সফল হবে না, বা কম হলে সে বেশি লাভবান হয়ে যাবে। এখন আমরা মুনাফা সর্বোচ্চকরণ প্রক্রিয়াটি এই ছবির মাধ্যমে, চিত্রের মাধ্যমে দেখব। আমাদের নিচে দেখো পরিমাণ, আর উপরে হচ্ছে দাম। আচ্ছা, চিত্রটি হচ্ছে আন্তর্জাতিক কার্টেলের মাধ্যমে যৌথ মুনাফার সর্বোচ্চকরণ। এখন ভূমি অক্ষে হচ্ছে কার্টেলের অধীনে সংঘবদ্ধ হয়েছে এরূপ একটি পণ্যের পরিমাণ, ধরো পেট্রোলিয়াম জাতীয় পণ্য, খনিজ তেল, হ্যাঁ, পরিমাণ, আর লম্ব অক্ষে হচ্ছে দাম। আর ডিডি ড্যাশ রেখা সেটি হচ্ছে কার্টেল অধীনস্থ যে ফার্মগুলো আছে তার যোগান রেখা, এই ডিডি ড্যাশ। আবার এটি একচেটিয়া কারবারির, ডিডি ড্যাশ হচ্ছে দ্রব্যের আন্তর্জাতিক চাহিদা রেখা, ডিডি ড্যাশ হচ্ছে দ্রব্যের আন্তর্জাতিক চাহিদা রেখা, আর D1 রেখাটি হচ্ছে ডিডি চাহিদা রেখার সংশ্লিষ্ট প্রান্তিক আয় রেখা, ঠিক আছে। আর এসএস হচ্ছে কার্টেল অধীনস্থ ফার্মসমূহের যোগান রেখা, আবার এটি একচেটিয়া কারবারির প্রান্তিক খরচ রেখাও, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম এখানে, ডিডি হলো যে দ্রব্যটি নিয়ে, ধরো খনিজ দ্রব্যের আন্তর্জাতিক চাহিদা রেখা, D1 হচ্ছে এর সংশ্লিষ্ট প্রান্তিক আয় রেখা, অর্থাৎ এমআর এখানে, আর এটি হচ্ছে যোগান রেখা যে ফার্মগুলো তাদের, আবার এটি হচ্ছে একচেটিয়া কারবারির প্রান্তিক খরচ রেখাও। আচ্ছা, এখন দেখো আন্তর্জাতিক বাজারে কি প্রতিযোগিতামূলক হলে বাজার ভারসাম্য কোথায় হতো, চাহিদা যোগান রেখা যেখানে ছেদ করেছে সেইখানে, এইখানে, তাই তো, এফ বিন্দুতে, এবং সেখানে দাম কত হতো, তাহলে P1, দামে কতটুকু বিক্রি করতো, Q2 পরিমাণ বিক্রি হতো। এখন আন্তর্জাতিক বাজারে বিদ্যমান ফার্মসমূহ যদি কার্টেলের অধীনে সংঘবদ্ধ হয়, তাহলে একচেটিয়া কারবারির ন্যায় তার আচরণ শুরু করে, এবং এই অবস্থায় এমআর ও এমসির যেখানে সমস্ত স্থল, সেখানে ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে। তাহলে এটি আমরা বলেছিলাম যে D1 রেখা হচ্ছে, DI রেখা হচ্ছে ডিডি চাহিদা রেখা সংশ্লিষ্ট প্রান্তিক আয় রেখা, আর এটি হচ্ছে যোগান রেখা, সাথে সাথে এটি হচ্ছে প্রান্তিক খরচ রেখা। তাহলে এখন এমআর এবং এমসি যেখানে ছেদ করলো সেখানে ভারসাম্য হলো ই বিন্দুতে,
অর্জিত হবে এবং এখানে দাম হয়ে যাবে কত, দেখো দাম বেড়ে গেল OP2 এবং বিক্রি হবে OQ1 পরিমাণ দ্রব্য। ঠিক আছে, আচ্ছা এখন প্রতিযোগিতামূলক অবস্থা যদি থাকতো তার ভারসাম্য হতো এখানে। এখানে প্রান্তিক আয়ের চেয়ে প্রান্তিক ব্যয় কিন্তু বেশি, আয়ের চেয়ে ব্যয় বেশি। এই অবস্থায় রপ্তানি পরিমাণ যদি কমায় তারা কার্টেলের মাধ্যমে, তাহলে প্রান্তিক আয় ও ব্যয় সমান হবে। এখানে প্রান্তিক আয় ব্যয়ের এই ব্যবধানটা কমে যাবে এবং মুনাফা বাড়তে থাকবে। এক্ষেত্রে MR ও MC সমতা স্থল সেটি হচ্ছে ই বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হবে এবং EFI হ্যাঁ এলাকার সমপরিমাণ মুনাফা বাড়ানো সম্ভব হবে। এভাবে আন্তর্জাতিক পর্যায়ে কার্টেল গঠন করে কি করতে পারে, রপ্তানির মাধ্যমে যৌথ মুনাফা সর্বোচ্চকরণ হয়। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। ঠিক আছে, এখানে লেখা আছে D1 কি, SS কি, আবার এটি একচেটিয়া কারবারি প্রান্তিক খরচ রেখা। ঠিক আছে, আচ্ছা এখন কার্টেল সফলতা হওয়ার জন্য কিছু শর্তের প্রয়োজন। সেই পূর্ব শর্তগুলো হচ্ছে বাজার কাঠামো সদৃশ হওয়া। মানে কি, কার্টেলের অন্তর্ভুক্ত দেশ বা প্রতিষ্ঠানগুলো আছে তাদের বাজার কাঠামো একই ধরনের হতে হবে, অর্থাৎ সদস্য রাষ্ট্র বা ফার্মের চাহিদা ও ব্যয়ের প্রকৃতি অভিন্ন হতে হবে। চুক্তি মেনে চলতে হবে, কার্টেলের অন্তর্ভুক্ত সকল সদস্যকে নির্ধারিত চুক্তি মেনে চলতে হবে। গোপনে কোনো সদস্য এই চুক্তি ভঙ্গ করতে পারবে না, তাহলে কিন্তু কার্টেল কি হবে, ভেঙে যাবে। হ্যাঁ, তারপর উৎপাদন ব্যয় এবং ক্ষমতা সম্পর্কে ধারণা। কার্টেলের অধীনে গঠিত কেন্দ্রীয় সংস্থার এই সংগঠনের অধীনস্থ সকল ফার্মের ব্যয় উৎপাদন ক্ষমতা সম্পর্কে ধারণা থাকতে হবে। কার ধারণা থাকতে হবে, যে সংস্থাটি গঠন হবে। হ্যাঁ, আর অভিজ্ঞ দেশ নিয়ে কার্টেল গঠন করতে হবে। আন্তর্জাতিক বাজার সম্পর্কে যারা অভিজ্ঞ দেশ প্রতিষ্ঠান আছে তাদের নিয়ে করতে হবে, নাহলে কিন্তু কার্টেল সফল হবে না। অস্থিতিস্থাপক প্রকৃতির আমদানি চাহিদা থাকতে হবে। যে দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কার্টেল গঠিত হচ্ছে, বাকি বিশ্বে ওই দ্রব্যের আমদানি চাহিদা অস্থিতিস্থাপক প্রকৃতির হতে হবে, নাহলে কিন্তু দামের উপরে প্রভাব বিস্তার করতে পারবে না, তাই না? অস্থিতিস্থাপক প্রকৃতির মানে কি, তোমরা তো বোঝে যে দামের নড়াচড়ার ফলে কি, যার চাহিদা খুব বেশি পরিমাণ নড়াচড়া করে না সেটা। তেল কতদিন তুমি না ব্যবহার করে পারবে, খনিজ তেল আমাদের সারা বিশ্বে জ্বালানি তেল ব্যবহার না করার কোনো সুযোগ নেই, সেই জন্য তাদের একটা কার্টেল গঠনটা সফল হয়েছে। ঠিক আছে, তাহলে এমন দ্রব্যের যোগান যাদের আছে তারাই কার্টেল গঠন করে সফল হতে পারে, তাই তো? অনভিপ্রেত প্রভাব কি, কার্টেলভুক্ত কোনো সদস্য কেন্দ্রীয় সংস্থার উপর অনভিপ্রেত প্রভাব বিস্তার করতে পারবে না। বড় দেশ যদি হয়, আর্থিকভাবে বেশি ক্ষমতা, এরকম করলে কিন্তু কার্টেল ভেঙে যাবে, তাই তো? প্রতিযোগিতা পরিহার, কার্টেল অন্তর্ভুক্ত দেশসমূহ নিজেদের মধ্যে প্রতিযোগিতা পরিহার করে উৎপাদন কোটা মূল্য নীতির বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে। বুঝতে পেরেছ? নিজেদের মধ্যে প্রতিযোগিতা করলে এটি ব্যর্থ হয়ে যাবে। কোটা সম্পর্কে স্বচ্ছ ধারণা।